রাত 10টার পরে ডিজিটাল ডিভাইস অফ করে ফেলা উচিত। ঘুমের ওষুধ দীর্ঘদিন খেতে খেতে কিন্তু আসক্তি হয়ে যায়, বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঘুমের সঠিক সময়টা ঠিক কয়টা থেকে কয়টা? রাতের যে প্রথম অংশটা সেটাকে আমরা বলি ডিপ স্লিপ। একটা সুস্থ মানুষের কতটুকু ঘুম দরকার? মিনিমাম 6 ঘন্টা ঘুমানো দরকার। ডিজিটাল ডিভাইস কিন্তু একটা বড় সমস্যা। এই অবসেশনটা আসলে কেন হয়? এই অবসেশন বা অযৌক্তিক চিন্তা কিভাবে মানসিক যন্ত্রণা তৈরি করে? ঠিক আল্লাহ আমাকে নিয়ে যাক, মরে গেলেই ভালো, এটাকে বলে প্যাসিভ উইশ অফ ডেথ। এই একবার দেরিতে ঘুমানো অভ্যাস হলে কিন্তু আর ঘুম আসতে চায় না। দাম্পত্য সম্পর্ক কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। সবাইকে স্বাগতম নিউজ 24-এর নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড ফিটনেসে। সঙ্গে আছে আমি আতাউর রহমান কাবুল। প্রিয় দর্শক, আজ আমরা এক কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটাকে আমরা প্রায়শই অবহেলা করি, কিন্তু এই বিষয়টি আমাদের চিন্তা, সম্পর্ক, ব্যক্তিত্ব এবং স্বাস্থ্যের মধ্যেও প্রভাব ফেলে। গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা হয়তো ততটা ভাবি না, কিন্তু এটা আমাদের সার্বিক জীবনে প্রভাব ফেলে। আজ আমরা কথা বলবো মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান রতন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। জনাব মিস্টার জিল্লুর রহমান, আপনাকে নিউজ 24-এ স্বাগতম। আপনাকে ধন্যবাদ এবং নিউজ 24-কে ধন্যবাদ। মিস্টার রহমান, আমরা শারীরিক অসুস্থতা যেমন মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি এগুলো আমরা ফিল করি, কিন্তু মানসিক সমস্যাটা আমরা সেভাবে আসলে ফিল করি না। তো মানসিক সমস্যাটা বা মানসিক স্বাস্থ্য যে প্রবলেম যেটা হয়, মানসিক সমস্যাটা আসলে কত ধরনের হয় এবং এই মানসিক সমস্যার লক্ষণগুলো কী কী? আমরা কখন বলবো যে একটা রোগী মানসিকভাবে আক্রান্ত? ধন্যবাদ আপনাকে। আসলে মানসিক রোগ যে ব্যাপারটা, মানসিক রোগ আসলে কিন্তু ব্রেনের রোগ, আমরা বলি ব্রেনের রোগ। আর মানসিক স্বাস্থ্য যে বিষয়টা, সেটা কিন্তু স্বাস্থ্যেরই একটা অবিচ্ছেদ্য অংশ। যে আমরা বলি মানসিক স্বাস্থ্য কি, আসলে মানসিক স্বাস্থ্য কিন্তু আমরা বলি যে স্বাস্থ্যের যে সংজ্ঞা, যে আপনার যে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকা, সুস্থ থাকা এবং একজন ব্যক্তির তার যে কর্মদক্ষতা অনুযায়ী সমাজে কন্ট্রিবিউট করার যে ক্ষমতা, সেটাই কিন্তু স্বাস্থ্য এবং সেটাই মানসিক স্বাস্থ্য। তো মানসিক স্বাস্থ্যের যে মানসিক রোগের যে লক্ষণগুলো, তাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা বলি সাইকোটিক ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি মেজর মেন্টাল ইলনেস বা জটিল ধরনের মানসিক রোগ। এবং এই জটিল ধরনের মানসিক রোগ এটাই কিন্তু আমাদের জনগণের মধ্যে যে ধারণা আছে, যেটাকে সাইকোটিক ডিসঅর্ডার বলছে। মানসিক রোগ বলতে কিন্তু এটাকেই বেশিরভাগ ক্ষেত্রে বোঝানো হয়। এবং এর মধ্যে যে প্রধান লক্ষণ, সেটা হচ্ছে আমরা বলি যে ডিলিউশন, ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা, সন্দেহ, অবিশ্বাস। যেমন একজন ব্যক্তি মনে করে যে তার বাসায় যদি তার পরিবারের লোকজন তাকে বিষ খাইয়ে বেড়ে ফেলার চেষ্টা করছে, সেটা একদমই অবাস্তব, অবান্তর। কিন্তু উনি মনে করেন, ওনাকে যখন যুক্তি দিয়ে দেখানো হয় যে না, এটা তো সম্ভব না, তোমার পরিবার তোমাকে কিভাবে হত্যার চেষ্টা করবে, কিন্তু সে এটা মনে করে। এই ধরনের বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, সেটাকে বলে ডিলিউশন। আরটা হচ্ছে আমরা বলি হ্যালুসিনেশন বা অলিক প্রত্যক্ষণ। যেমন আপনার কোনো পারসেপশন নাই, কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই, কিন্তু সে অদ্ভুত ধরনের মানুষের কথা শুনে, শব্দ শুনে। যেমন সিজোফ্রেনিয়া ধরনের যে রকম যে সাইকোটিক ডিসঅর্ডার, যেটা সেখানে যেমন কানে গায়েবী কথার মতো অনেক লোক কথা বলছে তার আচরণ সম্পর্কে, তার সম্পর্কে আজে বাজে কথা, খুবই অশান্তির মধ্যে থাকে তখন। কথা এবং সাউন্ডও শুনে, হ্যাঁ, সাউন্ডও শুনে, অনেক সময় অনেক কিছু দেখে যেটা বাস্তবে নাই আসলে। যেমন সে অনেক সময় ভয় আতঙ্কিত হয়ে যায় এইসব কারণে। ওইটাকে আমরা বলি হ্যালুসিনেশন। আরেকটা হচ্ছে আমরা বলি ডিসঅর্গানাইজ স্পিচ, অস্বাভাবিক ধরনের আচরণ যেটা সমাজে গ্রহণযোগ্য না। যেমন আপনার ধরেন যে সবার সামনে জামা কাপড় খুলে ফেলা, এটা তো বাস্তবে বা সমাজে গ্রহণযোগ্য না। এটাকে বলে গ্রসলি ডিসঅর্গানাইজ বিহেভিয়ার, যেটা কোনোভাবেই সোসাইটিতে অ্যাকসেপ্টেবল না। অথবা হয়তো বা কোনো ময়লা, আমরা আগে এটা অনেক দেখতাম রাস্তাঘাটে, মনে আছে আপনার, যে রাস্তাঘাটে গেলে বিভিন্ন লোকজন প্রায় নুড হয়ে ঘুরে বেড়াচ্ছে, ময়লা কাপড় পরে, হ্যাঁ, ময়লা কাপড় পরছে, ময়লা জিনিসপত্র খাবার চেষ্টা করছে। এই যে একদমই অস্বাভাবিক যে আচরণ, গ্রসলি ডিসঅর্গানাইজ বিহেভিয়ার, এটা একটা। আরটা হচ্ছে অসংলগ্ন কথাবার্তা, আমরা বলি ডিসঅর্গানাইজ স্পিচ। কথার কোনো, আপনি যদি তার সাথে কথা বলেন, কথা বলতে চালাতে পারবেন না। 2-3 মিনিট কথা বললে দেখা যাবে যে একটা কথার সাথে আরেকটা কথার কোনো সংযোগ নাই, ডিসকানেক্টেড, ডিসঅর্গানাইজড। তো এই যে লক্ষণগুলো যখন থাকে, সেটাকে আমরা বলি সাইকোটিক ইলনেস বা জটিল ধরনের মানসিক রোগ। তার মধ্যে কমন উদাহরণ হচ্ছে স্কিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, তারপরে সাবস্টেন্স ইনডিউস সাইকোটিক ডিসঅর্ডার। যেমন মাদকের কারণে কিন্তু এই ধরনের মানসিক রোগ হতে পারে, যেমন ক্যানাবিস, গাঁজা অথবা LSD অথবা যে কোনো ধরনের যে অ্যামফিটামিন বা ইয়াবা। তো এই মাদকের কারণে কিন্তু সাইকোটিক ইলনেস হতে পারে। আর আরেকটা আমরা যেটা গুরুত্বপূর্ণ, যেটা বলি নিউরোটিক ইলনেস। সাইকোটিক ডিসঅর্ডারের যে লক্ষণগুলো বললাম, সেগুলো কিন্তু নিউরোটিক ইলনেসে থাকে না। নিউরোটিক ইলনেসের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, সেই ব্যক্তি কিন্তু আমার আপনার মতো সমাজে ঘুরে বেড়াচ্ছে এবং বাইরে থেকে আপনার কোনো বোঝার উপায় নেই যে তার কোনো মানসিক রোগ আছে। এবং আগের যে সাইকোটিক ইলনেস, সে রোগী কিন্তু বুঝতে পারবে না যে তার মানসিক রোগ আছে, কোনো সমস্যা আছে।
কিন্তু আপনার নিউরোটিক ইলনেসে কিন্তু একজন ব্যক্তি তার সমস্যা বলতে পারবে এবং কি সমস্যায় সে আক্রান্ত সেটা সে গুছিয়ে বলতে পারবে এবং তার রোগ সম্পর্কে ধারণা আছে। এবং নিউরোটিক ইলনেসের যে প্রধান যে কতগুলো মানে কমন যে মানসিক রোগ তার মধ্যে বিষণ্ণতা অন্যতম, উদ্বেগজনিত মানসিক রোগ, অযথাই সবসময় উদ্বিগ্ন থাকছে অফিসে যাওয়ার আগে, ক্লাসে যাওয়ার আগে, অথবা অহেতুক টেনশন, অবসেশন বলি আমরা, একই চিন্তা বারবার আসতেছে, সরাইতে পারছে না। তারপরে আমরা বলি যে অনেক সময় প্যানিক অ্যাটাক হয়, আতঙ্ক ভাব, অহেতুক, হঠাৎ করে কথা নাই বার্তা নেই, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বুকে ব্যথা, মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের কিছুই পাওয়া যাচ্ছে না। তারপরে মানসিক চাপজনিত স্ট্রেস ডিসঅর্ডার বলি, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, তারপরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই যে রোগগুলো, এই সবই মানসিক, এটা মানসিক রোগের মানে একটা শ্রেণীবিন্যাস যেটাকে আমরা বলি নিউরোটিক ইলনেস। তবে মানে যেটা বললাম শুরুতেই বলেছি, ইন্টারেস্টিংলি নিউরোটিক ইলনেসের সংখ্যা অনেক বেশি, প্রিভ্যালেন্স রেটটা বেশি। যে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যে গবেষণায় দেখা গিয়েছিল যে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর 16% যে কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত, সারা জীবন। হ্যাঁ, 100 জনের 16 জন। সেক্ষেত্রে মাত্র 1 কিন্তু ওই সাইকোটিক ইলনেস। তার মানে কি আমরা বলতে পারি আমাদের টোটাল পপুলেশনের 16% মানসিক রোগে আক্রান্ত, মানে তাদের জীবনে কোনো না কোনো সময় মানসিক রোগে আক্রান্ত হয়েছে বা এখন আক্রান্ত আছে। মানে আমরা বলি যে প্রিভ্যালেন্স মানে হচ্ছে আগে ছিল অথবা বর্তমানে আছে। এই সংখ্যাটা তো অনেক হিউজ বলি আমরা, যে প্রায় প্রতি 100 জনের 16 জন, মানে এটা তো অনেক মানে বিপুল জনগোষ্ঠী, কিন্তু তারা যে কোনো ধরনের কিন্তু মানসিক রোগে আক্রান্ত। কিন্তু নিউরোটিক ইলনেসটা কিন্তু সাইকোটিক ইলনেসের লক্ষণ কিন্তু সাধারণ জনগণ দেখলেই বুঝতে পারে। তার অস্বাভাবিক আচরণ, অসংলগ্ন কথাবার্তা, একা কথা বলা, ভাঙচুর, সহিংসতা, তো এই যে মানে ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব, জামা কাপড় মানে অগোছালো, এটা কিন্তু দেখলেই বুঝে যে তার আছে মানে মানসিক রোগ আছে। কিন্তু নিউরোটিক ইলনেস কিন্তু যেটা বললাম যে সে সুস্থ মানুষের মধ্যে কিন্তু স্বাভাবিক জীবনযাপনের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কিন্তু সাফারিং হচ্ছে, তার পরিবারের হচ্ছে, এবং এই কারণে তার কর্মদক্ষতা কমে যাচ্ছে, তার পড়াশোনা, ব্যক্তিগত সম্পর্ক, চাকরি, ব্যবসা বাণিজ্য সবই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলটিমেটলি কিন্তু মানসিক রোগের কারণে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তারপরে অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে এবং সব সামাজিক সবই কিন্তু খুব গ্রসলি ইম্পেয়ার্ড, আমরা বলি বড় ধরনের ক্ষতি হচ্ছে। আজকাল ঘুমের সমস্যা বা অনিদ্রা এটা একটা কমন সমস্যা, অনেক মানুষ সারা রাত জেগে থাকে, অনেকে এমনিতেই ঘুমায় না। তো আপনি কি বলবেন যে এর পেছনে কোনো মানসিক সমস্যা কি কাজ করে, এবং অনিদ্রা বা ঘুমের সমস্যা এটা কি আসলে কোনো মানসিক রোগ? যে অনিদ্রা কিন্তু আমরা বলি ইনসমনিয়া, যেটা সেটা কিন্তু অনেক সময় বিভিন্ন মানসিক রোগের কারণে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আবার একটা অংশ যাদের মধ্যে কোনো নির্দিষ্ট মানসিক রোগ খুঁজে পাওয়া যায় না। সাধারণত আমরা বলি যে অনিদ্রা বা ঘুম না হওয়া, যেটা যেমন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে আপনার সে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আসতেছে না, কিন্তু একটা পর্যায়ে 2-3 ঘন্টা পরে কিন্তু ঘুম চলে আসে, এবং সেই ঘুমটা কিন্তু আপনার সকালে অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড করে, যেমন ধরেন 10টা, 11টা, 12টা পর্যন্ত। তো এই ধরনের যে প্যাটার্ন, এটাকে আমরা বলি যে সাধারণত এংজাইটি বা উদ্বেগজনিত মানসিক রোগের জন্য হতে পারে। মানে এটাও কি মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলবে? জি, অবশ্যই মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলবে। কারণ হচ্ছে আমরা ঘুমের মধ্যে কিন্তু আমাদের নর্মাল যে ফিজিওলজিক্যাল যে মেকানিজম, অনেকগুলো হরমোন নিঃসৃত হয়, যেটা দিনের বেলায় কখনোই হবে না। এখন একজন ব্যক্তি যদি সারা জেগে থেকে সারাদিন যদি ঘুমায়, কিন্তু ঘুমের প্রয়োজনটা সে মনে করলো মানে হয়ে গিয়েছে, কিন্তু তার ওই যে মানে বায়োলজিক্যাল ক্লক, যেমন সূর্যের আলোকে কিন্তু ওই হরমোনগুলো সিক্রেশন হবে না, জি সার্কাডিয়ান রিদম, সেটা হবে না। না হওয়ার কারণে কিন্তু আপনার আমাদের বডির যে মেকানিজম বা ব্যালেন্স, সুস্থ রাখার যে প্রক্রিয়াটি কিন্তু বাধাগ্রস্ত হবে। আরেকটা হচ্ছে বিষণ্ণতা বলি, বিষণ্ণতা রোগের মধ্যেও কিন্তু আপনার অনিদ্রা হয়, ঘুম আসতে চায় না। তো এখানে প্যাটার্নটা কিন্তু এংজাইটি বা উদ্বেগজনিত মানসিকের থেকে একটু আলাদা। বিষণ্ণতা রোগীরা সাধারণত কিন্তু নর্মাল টাইমে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমানোর পরে দেখা গেলো তার ঘুম ভেঙে গেছে অনেক আগে। সে হয়তো রেগুলার ফজরের নামাজের সময় উঠতো 5টার দিকে, এখন তার ঘুম ভেঙে যাচ্ছে 3টার সময়। এটাকে বলে আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং, যে সকালে ঘুম ভেঙে যায়। এটা খুবই ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন ডিপ্রেশন বা বিষণ্ণতা রোগ, যেখানে মন খারাপ থাকে, কাজে উৎসাহ চলে যায়, নেগেটিভ চিন্তা এগুলো আসে। আরেকটা যেটা আমরা বলি যে অনেক সময় মাদকাসক্তির কারণে, যেমন ঘুমের ওষুধ কিন্তু বেনজোডায়াজেপিন যেগুলো, সেই ঘুমের ওষুধ দীর্ঘদিন খেতে খেতে কিন্তু আসক্তি হয়ে যায়, ডিপেন্ডেন্স। তখন কিন্তু দেখা গেল সে একটা ক্লোনাজিপাম মানে 1 মিলিগ্রাম খেয়েছে, কিছুদিন পরে 1 এর কাজ হচ্ছে না, 2 খাচ্ছে, 3 খাচ্ছে। তখন ওই ওষুধ যখন ছেড়ে দিচ্ছে, ইভেন আগের ওষুধের ডোজও খাচ্ছে, সেই ওষুধে কিন্তু আর ঘুম হচ্ছে না। তাহলে এই ডিপেন্ডেন্স আমরা বলি মাদকাসক্তি, এইটা একটা অন্যতম কারণ। আরও আছে আপনার সাইকোটিক, যেটা বললাম বাইপোলার মুড ডিসঅর্ডার, ম্যানিয়া, যেখানে রুগী অনেক বেশি কথা বলে, ঘুম হয় না, বাইরে চলে যায়, খুব ভোরে সকালে দরজা খুলে চলে যায়, এক জেলার থেকে আরেক জায়গায় চলে যায় বাসার থেকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে কারোর মধ্যে কিন্তু আমরা বলি প্রাইমারি ইনসমনিয়া, এই ধরনের কোনো মানসিক রোগ পাওয়া যায় না, কিন্তু তার ঘুম হচ্ছে না এবং মানে মাসের পর মাস ঘুম আসতেছে না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে নির্ণয় করি যে তার মানসিক রোগ ছিল কিনা, অন্য কোনো মানসিক রোগ। কিন্তু দীর্ঘদিন যদি অনিদ্রা থাকে, তাহলে কিন্তু অবশ্যই তার মধ্যে মানে বিষণ্ণতা বা এংজাইটি সহ অন্যান্য
রোগের উপসর্গ কিন্তু চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে তার মূল যে আমরা বলি স্লিপ ওয়েক সাইকেল, যেটা ঘুমের যে একটা আমরা বলি বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটার মূল কারণ হচ্ছে আপনার যারা অনেক রাত জেগে মোবাইল দেখে, টিভি দেখে, যেমন আমাদের ছাত্রীদের মধ্যে অনেকে রাত জেগে পড়াশোনা করে, 4টা-5টা মধ্যে পড়ার পরে এই যে পরীক্ষার আগে যে সে গভীর রাত জাগলো, এটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়। যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখনই কিন্তু অভ্যাস চলতে থাকে, এবং তখন সকালে গিয়ে হয়তো ক্লাসে গিয়ে জিমাচ্ছে, অথবা তার আপনার মনোযোগ নষ্ট হচ্ছে, তাহলে পরে কিন্তু আর ঘুম আসতে চায় না। তো ডিজিটাল ডিভাইস কিন্তু একটা বড় সমস্যা, যে আমরা বলি যে ঘুমের জন্য যে স্বাস্থ্যবিধি, যে এই ক্ষেত্রে আমরা বলি যে স্লিপ হাইজিনটা। আমরা ডিজিটাল ডিভাইস প্রসঙ্গে আসবো। আমি জানতে চাচ্ছি যে আপনি ঘুমের প্রসঙ্গে যেহেতু নিয়ে আমরা আলোচনা করছি, আপনি কি আমাদেরকে বলবেন যে ঘুমের সঠিক সময়টা ঠিক কয়টা থেকে কয়টা, মানে কোন টাইমের ঘুমটা আমাদের জন্য জরুরি, এবং ওই টাইমের ঘুমের মধ্যে আসলে শারীরিক কি পরিবর্তন ঘটে বা কি উন্নতি হয়? এবং ধরেন যে আমরা রাত 10টার কেউ হয়তো ঘুমিয়ে গেল, কেউ হয়তো রাত 3টার পরে ঘুমালো, এই দুইটা ঘুমের মধ্যে পার্থক্যটা কি? কে বেশি লাভবান হচ্ছে? মানে ঘুমের মধ্যে এই আর্লি যে স্লিপ আর কি, এই আর্লি স্লিপের বেনিফিটটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা ছোটবেলা থেকে যে প্রবাদ শুনে এসেছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, এইটার মূল কনসেপ্ট কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন, মানে প্রমাণিত। সেটা হচ্ছে আমাদের রাতের যে প্রথম অংশটা, সেটাকে আমরা বলি ডিপ স্লিপ, গভীর ঘুম। যেটা এখন কোনো একজন ব্যক্তি যদি ধরেন 3টার সময় ঘুমাতে যায়, সে কিন্তু এই যে মানে আমরা বলি যে নন রেম স্লিপ, যেটা গভীর ঘুম, সেইটা থেকে সে বঞ্চিত হচ্ছে। হলো। এবং আমাদের এমনিতেই তো এখন শহরের জীবনে কিন্তু একটু দেরিতে ঘুমানোর অভ্যাস। তাতে হয় কি যে আপনার যেটা প্রবলেমটা হয় যে এই একবার দেরিতে ঘুমানো অভ্যাস হলে কিন্তু আর ঘুম আসতে চায় না। তো আইডিয়ালি যেটা উচিত, যেটা আমরা বলি, যেহেতু আমাদের হয়তো খুব বেশি আর্লি ঘুমানো সম্ভব না, অফিস কাজকর্ম সব কিছু শেষ করে, তাহলে আমরা আইডিয়ালি যেটা মনে করি যে উচিত হচ্ছে 12টার মধ্যে ঘুমানো, 11:30 থেকে 12টার মধ্যে। আর সকালে যদি আপনার স্কুল কলেজ অফিস যদি চিন্তা করেন, তাহলে কিন্তু ঢাকা শহরে আপনার অনেক সকালে না উঠলে আপনি কিন্তু টাইমলি ক্লাসে যাওয়া, অফিসে পৌঁছানো কিন্তু খুবই কঠিন, যে পরিমাণ বাস্তবতা জ্যাম বা অন্যান্য কারণে। এবং স্টুডেন্টদের জন্য কিন্তু এই কথাটি প্রযোজ্য। এবং আমরা যেটা বলি যে সাধারণত 10টার পরে, রাত 10টার পরে ডিজিটাল ডিভাইস অফ করে ফেলা উচিত। কারণ যদি সেটা না করা হয়, অনেক সময় হয়তো সারাদিন ক্লান্ত হয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমে মোবাইল থেকে ইউটিউব দেখা শুরু করলো। তো এই যে স্টিমুলেশন, এইটা কিন্তু ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটায়। এবং অনেকের মধ্যে কিন্তু এই প্রবণতা থাকার কারণে ঘুম আসে না। তারা মনে করে ঘুম যেহেতু আসতেছে না, এই মানে টেনশন কাটানোর জন্য তারা এই মানে অনেক সময় মানে ভিডিও দেখে মনে করে সময় কাটানোর চেষ্টা করে। এটা খুবই মানে একটা, সেক্ষেত্রে পরিপূর্ণ ঘুমের টাইমটা কি? একটা সুস্থ মানুষের কতটুকু ঘুম দরকার? আমরা বলি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মিনিমাম মানে আপনার রাতে মিনিমাম 6 ঘন্টা ঘুমানো দরকার, 6 থেকে 7 ঘন্টা। এই 6 ঘন্টা যদি হয় যে কেউ 3টা থেকে ঘুমাচ্ছে, সে 6 ঘন্টা ঘুমালো, এবং কেউ রাত 10টার দিকে ঘুমালো, 6 ঘন্টা ঘুমালো, এই দুইটা ঘুমের মধ্যে পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হচ্ছে কোয়ালিটি স্লিপ। কিন্তু বললাম আর্লি যারা তাড়াতাড়ি ঘুমাচ্ছে, যেন 11টার মধ্যে যারা ঘুমাচ্ছে, তারা কিন্তু ওই যে আমরা গভীর যে ঘুম, যেটা নন রেম স্লিপ, সেই অংশটা কিন্তু সে পাওয়ার কারণে তার কিন্তু তার যে ফিজিওলজিক্যাল যে অনেকগুলো হরমোন বডির মানে সিক্রেশন হয়, যেটা আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। যেমন অনেকে আইটি প্রফেশনাল যারা, তো এইটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। কারণ একটা পর্যায়ে আমরা যেটা ক্লিনিক্যালি দেখেছি, অনেক লং টার্মে ক্ষতিটা কি হতে পারে? অনেক রোগী এসছে আমাদের কাছে, তাদের যে মূল সমস্যাটা হয় এই যে তাদের এই রাতে এসে ঘুমাতে পারছে না। একটা পর্যায়ে গিয়ে কিন্তু তার এই যে সারা রাত এসে ঘুমাতে পারে না। যখন সে ওই চাকরি ডিউটি যদি নাও থাকে, সাপোজ ধরেন তার মাসে হয়তো 15 দিন নাইট ডিউটি থাকে, আর বাকি 15 দিন কিন্তু সে আর ঘুমাতে পারছে না। এবং তার মধ্যে ক্লান্তিবোধ চলে আসতেছে, একটা পর্যায়ে তার বিষণ্ণতা এবং ইনসমনিয়া বা অনিদ্রাটা কিন্তু একটা ক্রনিক পর্যায়ে চলে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হচ্ছে, যে আমরা দাম্পত্য সম্পর্ক কিন্তু ব্যাপক মেমোরিও মনে হয় লস হয়, মেমোরি ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপরে তার বিষণ্ণতা, উদ্বেগজনিত মানসিক রোগ, এই নানাবিধ ডিমেনশিয়ার দিকে চলে যেতে পারে। আর তার শারীরিক স্বাস্থ্য কিন্তু খাওয়ার অরুচি হচ্ছে, ওজন কমে যাওয়া। এবং আরেকটা যেটা বললাম ব্যক্তিগত সম্পর্ক, যে দাম্পত্য সম্পর্ক কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। কারণ সারা যদি সে কাজ করতে থাকে, তাহলে কিন্তু তার ফ্যামিলি লাইফ বলে তার কিছু থাকছে না। তো এইসব কারণে কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি, যেমন অনেকে কিন্তু ভালো স্যালারিতে কাজ করছে, যেমন আপনার বিদেশে অনলাইনে জব করে, সারাত কাজ করে, কল সেন্টারে কাজ করে। তো এগুলো কিন্তু আমরা মনে করি যে অনেকে, এবং সবার ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু একটা বড় অংশ, যেমন হয়তো বা মানে 30 থেকে 40% প্রবলেম হচ্ছে। আর বাকিরা কিন্তু এখন 2 বছর চালানোর পরে কিন্তু তার মধ্যে সেই সমস্যা চলে আসবে আবার। আর্থিকভাবে আমরা লাভবান হচ্ছি, বাট আলটিমেটলি কিন্তু শারীরিক ক্ষতি হচ্ছে, শারীরিক মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা তখন বলি যে আপনি অল্টারনেটিভ জবের চেষ্টা করেন, যাতে যে জবগুলো দিনের বেলায় করতে। আপনার আলোচনা থেকে যেটা জানলাম যে আমরা 11টা-12টার মধ্যে ঘুমিয়ে পড়বো এবং 6 থেকে 7 ঘন্টা সকালের মধ্যে, সেটা সকালের মধ্যে যে আমরা উঠতে পারি, যেন এরপরে না, মানে এরপরের ঘুমটাকে আপনি যেমন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি শেয়ার করি, যে আমাদের দেরিতে ঘুমানোর কারণে কিন্তু বাচ্চাদের তাদের ঘুমের সমস্যা হয়। তারা কিন্তু আমরা
আমরা না ঘুমালে তারাও ঘুমাচ্ছে এবং সকালে গিয়ে কিন্তু তার স্কুলে যেতে সমস্যা হয়, স্কুলে গিয়ে ঝিমাচ্ছে, স্কুলে দেরিতে উপস্থিত হচ্ছে এবং পড়াশোনা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে হলেও আমাদের এই অভ্যাসে যাওয়া উচিত। এবং অনেকে আমরা বলি যে আমরা এরকম উপদেশ দিই যে আপনার যদি দেরি হয়ে যায় বাসায় যেতে, আপনি বলবেন যে ফ্যামিলি সবাই ঘুমায় পড়বে, আপনি আপনার মতো ঢুকে খেয়ে দিয়ে ঘুমায় পড়বেন যাতে অন্যদের ডিস্টার্ব না হয়। এখন আপনি তাহলে এর সাথে আমাদেরকে একটু বলেন যে আর্লি ঘুমানোর জন্য কি করণীয়, মানে আমাদের কি কি কাজ করতে হবে, কি কি করা যাবে না? আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের দিনে ঘুম বাদ দিতে হবে। দিনে যদি আমি ঘুমাই 1 ঘন্টা, আমাকে ধরে নিতে হবে রাতের 2 থেকে 3 ঘন্টা ঘুম চলে যাবে। এটা একটা আমরা প্রপোর্শনের মতো, যে তাহলে সেক্ষেত্রে আমাদের রাতে যদি ঘুম আমরা নিশ্চিত করতে চাই অবশ্যই আমাদেরকে দিনে ঘুম বাদ দিতে হবে। অনেকেই আপনি দেখবেন যে 12টা-1টা পর্যন্ত ঘুমায়, ঘুমানোর পরে এই যে তারপরে তার দিন শুরু হয় দুপুর 2টা থেকে, তার কিন্তু ঘুম আসতে আসতে রাত 4টাই বাজবে, সে রাতে আর ঘুমাতে পারবে না। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমরা বলি স্লিপ হাইজিন বা ঘুমের স্বাস্থ্যবিধি মেনে চলা। এটা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় 11টা 11:30টার মধ্যে ঘুমানোর অভ্যাস করা। এবং কোনো কারণে যদি আপনার ধরেন ঘুমানোর পরে 1-2 ঘন্টা যদি ঘুম না আসে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে টেক্সট মেটেরিয়াল বা রিডিং মেটেরিয়াল, যেগুলো আপনার বই, ম্যাগাজিন বা ইভেন হাদিস, যেগুলো আপনার মনকে রিল্যাক্স করে, প্রশান্ত। রিডিং মেটেরিয়াল তো আমরা সেলফোনটা হতে পারে, সেটা তো সেটাও ডিজিটাল ডিভাইস, যেমন আইপ্যাড, মোবাইল, টিভি। আমরা সাধারণত যেটা করি রাতে ঘুমিয়ে যেটা আমরা করি, এটা একদমই মানে অ্যাভয়েড করে বাদ দিতে হবে, কারণ সেটার যে পরিমাণ স্টিমুলেশন হবে তখন কিন্তু রাতে আমার ঘুমার হেল্প হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইনসমনিয়া যারা আক্রান্ত, অনিদ্রায়, তাদের একটা বড় কনসার্ন থাকে, যে টেনশন থাকে যে আমার ঘুম কেন আসতেছে না। এই টেনশনে কিন্তু সারা ঘুমটা চলে যায়। তখন আমরা তাদেরকে বলি যে না, আপনি আমরা যে সাধারণত অনেক সময় ঘুমের জন্য বিষণ্ণতা রোধী অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন দিই ঘুমের সহযোগিতার জন্য, আমরা বলি যে আপনি ঘুম আসুক না আসুক আপনি কখনোই এটা নিয়ে কোনো বদার করবেন না, যে ধরে নেবেন ঘুম আসবে, না আসলেও না আসবে। তো এইরকম যখন তাকে রিল্যাক্সেশন দেওয়া হয় এবং তাকে কিছু ওষুধের হেল্প নেওয়া হয় এবং এই নিয়মকানুনগুলো যখন মেনে চলা হয়, দেখা যাচ্ছে 1-2 মাস এই নিয়ম মানলে তার ঘুমের সাইকেলটা আবার কিন্তু। স্ক্রিন আউটটা আমরা কতক্ষণ করব, মানে আমরা ডিভাইস থেকে ঘুমানোর কতক্ষণ আগে আমরা ডিভাইস নির্ভরতা কমিয়ে দেব? আমরা মানে যেহেতু আমাদের ঘুমের প্রস্তুতি যদি ধরেন 11টা রাত 11টায় আমরা হয় বা 11:30টার মধ্যে, অবশ্যই আমাদের 10টা 10:30টার মধ্যে 1 ঘন্টা আগে যত ধরনের ডিজিটাল ডিভাইস সবের কাজ শেষ করে বন্ধ করতে হবে। আমরা এখন যেমন বলি স্টুডেন্টদেরকে বা যারা ছাত্রছাত্রী তাদেরকে বলি তুমি 10টার সময় সুইচ অফ করে মোবাইল তোমার বাবা মাকে জমা ফেরত দিবে, সকালে উঠে আবার নিবে। আচ্ছা, যাতে তার এই যে এটা একই ক্ষেত্রে এটা টেলিভিশন এবং কম্পিউটার, টেলিভিশন, তারপরে আপনার যে কোনো মানে স্ক্রিন বলি, ল্যাপটপ, মানে তার মানে ঘুমানোর 1 ঘন্টা আগে কোনো ডিজিটাল ডিভাইস, 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিজিটাল ডিভাইস আমাদেরকে বন্ধ করে ঘুমাতে যেতে হবে, তাহলেই আমাদের ঘুম ভালো হবে। কারণ সবার তো এরকম না সারা ফোন খোলা রাখতে হয়, তাই না? এটা তো মানে কিছু স্পেশাল পপুলেশন, যেমন আমাদের ডাক্তারদের অনেক সময় সারা মোবাইল খোলা রাখতে হয় জরুরি প্রয়োজনের কারণে, পুলিশের সারা মোবাইল খোলা রাখতে হয়, সবার ক্ষেত্রে তো সেটা প্রয়োজন না। জি জি। ডিজিটাল যুগে শিশুরা ছোটবেলা থেকেই কিন্তু ডিজিটাল ডিভাইসের প্রতি মানে আসক্তি আমি প্রথমে বলবো না, তারা স্ক্রিনের মধ্য দিয়েই বড় হচ্ছে। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার বাবা মা ডিভাইস ইউজ করে, সে বড় হতে হতে বাবা মা মানে তাকে হয়তো দেখা যাচ্ছে যে গেমে দেখাচ্ছে বা অন্য একটা কার্টুন দেখাচ্ছে, শিশুরা মজা পাচ্ছে। তার মানে তার জন্ম থেকে বেড়ে ওঠার পরবর্তী থেকে সে ডিজিটাল ডিভাইস বা স্ক্রিনের সাথে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং পরবর্তীতে এই স্ক্রিনটা শিশুরা খুব ভালোভাবে নিচ্ছে এবং আপনি দেখবেন যে অতিরিক্ত মোবাইল ফোনে আসক্তি হচ্ছে বা গেমিংয়ে আসক্তি হচ্ছে। আপনি কি বলবেন যে এই অতিরিক্ত মোবাইল ফোন বা গেম আসক্তি শিশু এবং তরুণদের মনোযোগে কি বিঘ্ন ঘটাচ্ছে এবং এর মানসিক বিকাশে কি ধরনের বাধা তৈরি হচ্ছে? মানে এখন বর্তমান সময় কিন্তু আমরা যে ডিজিটাল ডিভাইস কিন্তু একটা মানে অপরিহার্য, তো সেটা আমাদের প্রযুক্তির সাথে আমাদের নিজেদের এবং আমাদের ছেলে মেয়েদের অবশ্যই তার সংযোগ থাকতে হবে, পরিচিত থাকতে হবে। কিন্তু যখন এটার ব্যবহার অনিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তখনই কিন্তু নানা ধরনের বিপত্তি তৈরি হয়। যেমন আমরা বলি একটা পর্যায়ে কিন্তু ডিজিটাল অ্যাডিকশনের দিকে চলে যায়। দেখা যাচ্ছে তার দিনের একটা বড় অংশ সময় 4-5 ঘন্টা বা তার বেশি সময় সে মোবাইল দেখছে। যখনই স্কুল বা কলেজ শেষ করে সে বাসায় এসে মোবাইল দেখছে, বাবা মা না করার পথে সে অগ্রাহ্য করতেছে, সে এখন দেখছে। বাসায় হয়তো টিচার কাছে যাচ্ছে, সেই সময়টা হয়তো পড়াশোনা করছে, আর বাকি সময় কিন্তু সে মোবাইল ইউজ করতেছে। এখন এটা কিন্তু একটা বড় প্রবলেম, চ্যালেঞ্জ। আমাদের কাছে কিন্তু এরকম পেশেন্টরা আসে, তাদের কিন্তু এরকম বাবা মার একটা বড় অভিযোগ যে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। এখন যে অ্যাডোলেসেন্ট কিন্তু প্রচুর, অনেক বেশি, হ্যাঁ, খুবই কমনলি পাওয়া যায়। এবং অ্যাডোলেসেন্ট যারা ক্লাস 8-9-এ পড়ে বা ইন্টারমিডিয়েট পড়ে, তাদেরকে কিন্তু আপনার জোর করে এগুলা তাদেরকে ধমক দিয়ে মানে এটা করা খুবই কঠিন, ডিফিকাল্ট। প্রায় কিন্তু বাবা মার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং এটা কিন্তু খুব রিসেন্টলি দেখলাম যে আমার কাছে এসেছিল, মানে ঘটনা ঘটছে, খুবই মানে একদম সিরিয়াস পর্যায়ে চলে যায়। এখানে শুরু থেকেই যেটা আপনার সতর্ক থাকা দরকার যে এই অ্যাডিকশন কেন বলছি, কারণ সে কিন্তু ওটা ছাড়া থাকতে পারে না।
মোবাইল যদি তাকে বলা হয় তুমি ফেরত দাও 10টার পরে, রাত ঘুমানোর আগে 10টার সময় মোবাইল ফেরত দাও, সকাল আবার না, সেটা কিন্তু সে মানছে না। তার মানে সে মোবাইল ছাড়া থাকতেই পারছে না একদম। এইটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। এবং ডিজিটাল ডিভাইস আমরা বলি ফেসবুক, ইন্টারনেট, তারপরে মোবাইল, ভিডিও, ইউটিউব ব্যবহার, ল্যাপটপ, মানে এবং ইভেন পর্নোগ্রাফিতেও কিন্তু অ্যাডিকশন পাওয়া যায়। হ্যাঁ, এটা একটা বড় প্রবলেম। এতে যেটা হয় তার মানে প্রথম যেটা হয় তার পড়াশোনা মারাত্মক ক্ষতি হয়, অ্যাবসেন্ট হয়ে যায়, রেজাল্ট খারাপ করে, তার মেজাজ খিটখিটে হয়ে যায়, ডিপ্রেশন আসতে পারে, ঘুমের সমস্যা হয়, অনিদ্রা, খাওয়ার সমস্যা, পরিবারের সাথে কিন্তু একটা সংঘর্ষপূর্ণ অবস্থা তৈরি হয়। তো আমাদের যেটা করা উচিত প্রথমে যে এই মোবাইল ব্যবহারের শুরু থেকেই যদি আমরা ছোটোবেলা থেকেই যদি এই ট্রেনিংটা দিই বা একটা রেস্ট্রিকশন রাখি, যেমন আমি মনে করি যে বাংলাদেশের নিয়ম অনুযায়ী তো 18 বছর আগে কারো তো সিম রেজিস্ট্রেশনের সুযোগ নেই, তাহলে সে কিন্তু তার নিজের নামে মানে কোনো রেজিস্টার করতে পারার কথা না, সে অভিভাবকটা নিয়েই ব্যবহার করে। সেই ক্ষেত্রে যদি একটা নিয়ন্ত্রণ থাকে, যে আমরা বলি যে অ্যাটলিস্ট ওয়ার্কিং আওয়ারে, যেদিন স্কুল খোলা, কলেজ খোলা, সেদিন সর্বোচ্চ 2 ঘন্টা, আর যদি হলিডেতে 2 থেকে 3 ঘন্টা, এরকম শুরু থেকে যদি একটা রেস্ট্রিকশন থাকে আমরা যদি দিই, এবং সেইভাবে সে যদি অভ্যস্ত হয়ে যায়, এবং এর সাথে সাথে তার যে অন্যান্য সুস্থ বিনোদন, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন স্পোর্টস আছে, ইনডোর আউটডোর গেমস আছে, আড্ডা দেওয়া আছে, বেড়াইতে যাওয়া আছে, আত্মীয় স্বজনের সাথে সোশ্যাল ইন্টারাকশন আছে, বাজার করে দৈনন্দিন জীবন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের প্রজন্ম কিন্তু মানে সোশ্যাল যে ইন্টারাকশনটা কমে যাচ্ছে অনেক, যে নিজের মতো করে ঘরে থাকছে, বাকি সময় সে ভিডিও গেমস এবং মোবাইলের মধ্যে কাটাচ্ছে। এই যে তার মানে একটা সোশ্যাল, মানুষের সাথে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক জীব হিসেবে গড়ে ওঠার যে ট্রেনিংটা দরকার, সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো অভিভাবকদের অবশ্যই সচেতন থাকতে হবে, যাতে তারা মানে খুব বেশি রেস্ট্রিকশন প্রথম থেকে তুলে না দেয়। কারণ একটা পর্যায়ে যদি ছোটবেলার থেকে তাকে ইচ্ছা মতো মোবাইল দেওয়া হয়, বড় হলে কিন্তু তাকে তুলে নেওয়াটা খুবই কঠিন চ্যালেঞ্জ হয়ে যায় একটা। আর যারা স্টুডেন্ট বা যারা পড়াশোনা করছে তাদেরও ভাবা উচিত, মানে সিরিয়াসলি, সে যদি এত 4-5 ঘন্টার বেশি যদি মোবাইল এতক্ষণ যদি ইউজ করে, সে তো আসলে লেখাপড়া হবে না। ইন্টারমিডিয়েট পরে সে যদি 4-5 ঘন্টা এসএসসি মানে পরীক্ষা দিয়ে বা ক্লাস 8-9-এ পড়ে 4-5 ঘন্টা মোবাইল ইউজ করলে, সে তো আসলে লেখাপড়া বলে কিছু থাকবে না। এইটা খুব সিরিয়াসলি দেখা উচিত, কারণ তাকে তো পড়াশোনার পেছনে একটা মিনিমাম সময় ব্যয় করতে হবে। গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আজকে আমরা। ধন্যবাদ ডাক্তার জিল্লুর রহমান খান রতন, আজকে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং নিউজ 24-কেও ধন্যবাদ। যারা দেখলেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এটা কোনো দুর্বলতা নয়, বরং এটি সচেতনতার একটি অংশ বলে আমরা মনে করি। নিজে ভালো থাকুন, আশপাশের মানুষকেও মানসিকভাবে ভালো রাখতে সহায়তা করুন। আজকের অনুষ্ঠান থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে আবারও দেখা হবে এরকম কোনো টপিক নিয়ে। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।